ওম নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক মুখার্জি আপনাদের জ্যোতিষ শিক্ষার এই জগতে স্বাগত জানাচ্ছি। আমার এক উদ্দেশ্য আছে, তা হলো জ্যোতিষ নিয়ে যে বিভ্রান্তি সমাজের মধ্যে ছড়িয়েছে তাকে সুস্থতা প্রদান করা। যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু এই শাস্ত্রকে প্রচার করা, যাতে আপনারা এই শাস্ত্রের মর্ম জানতে পারেন, এই শাস্ত্রের যে বিশেষত্ব আছে সেটা জানতে পারেন, আমাদের জীবনের ওপর যে প্রভাব আছে সেটা আপনি জানতে পারেন। আশা করছি আপনারা খাতা পেন নিয়ে এটা বসে আছেন এবং লিখছেন। আপনারা যে খাতা পেন নিতে বলেছিলাম সেটা সেই রকমভাবে প্রত্যেকটা ক্লাস ফলো করুন। এর আগে আমি 8টা ক্লাস করেছিলাম, কিছু বিশেষ কারণে আমি বেশ কিছুদিন আপনাদের কাছে পরিবেশন করতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আবার নতুন করে এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আপনারা রেডি হন। আজকে যে জিনিসটা আপনাদের শেখাবো তা হলো, দেখুন, আমরা বলি না নবগ্রহ। একটা কুণ্ডলী যখন আমরা দেখি 1 থেকে দ্বাদশ ঘর, সেই ঘরের মধ্যেই তো গ্রহরা ঘুরে বেড়ায়। তো গ্রহ কটা আছে? 7টা গ্রহকে আমরা দেখতে পাই। 2টো গ্রহ রাহু কেতুকে আমরা দেখতে পাই না, কিন্তু রাহু কেতু গ্রহের মধ্যেই পড়ে, তাই আমরা বলি নবগ্রহ। এখন প্রত্যেক গ্রহের না যেখানে অবস্থান করে, প্রত্যেক গ্রহ যেভাবে অবস্থান করে সেই ভাব থেকে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে দৃষ্টি দেয়, অর্থাৎ গ্রহের একটা রিফ্লেকশন হয়, একটা অ্যাসপেক্টস হয়। এখন আজকে জানব যে কোন গ্রহ কোন কোন কত নাম্বার ঘরের দৃষ্টি দেয়, কোন গ্রহ কত নাম্বার ঘরে দৃষ্টি দেয়। একদম লিখতে থাকুন আমার প্রত্যেকটা কথা একদম বিচার করুন। প্রথমেই বলবো যে একটা কমন কথা বলে দিই, যে টোটাল 9টা গ্রহেরই দৃষ্টিতে প্রত্যেক গ্রহের দৃষ্টি, সপ্তম দৃষ্টিটা কিন্তু হবেই হবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এবার বলি শনিদেবের 3টে দৃষ্টি আছে। তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। একমাত্র শনিদেবেরই তৃতীয় দৃষ্টি আছে, অন্য কোনো গ্রহের তৃতীয় দৃষ্টি নেই। সপ্তম দৃষ্টি আছে, দশম দৃষ্টি আছে, আর দশম দৃষ্টিও কোনো গ্রহের নেই, একমাত্র শনিদেবেরই আছে। তাহলে শনিদেবের তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। আপনি যদি এই সামনের পিকচারটা দেখেন একটা কুণ্ডলীর, সেখানে দেখুন যে ঘরে শনি বসে, ধরুন 1 নম্বর ঘরে শনি বসে আছে, তাহলে সেখান থেকে কোথায় প্রথম দৃষ্টি দেবে? 1, 2, 3 নম্বর ঘরে। অর্থাৎ শনি যেখানে বসে আছে সেখান থেকে তার পরের ঘর, তৃতীয় ঘর হচ্ছে শনি প্রথম দৃষ্টি, তৃতীয় দৃষ্টি দেবে। প্রত্যেকটা গ্রহ যে ঘরে বসে থাকে সেই ঘর থেকে গণনা শুরু করতে হয়। তাই প্রথম ঘরে যদি শনিদেব বসে থাকেন তাহলে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, তাহলে তৃতীয় ঘরে প্রথম দৃষ্টি পড়ল, তৃতীয় দৃষ্টি শনিদেবের। তারপরে কি? সপ্তম দৃষ্টি, অর্থাৎ শনিদেব যে 1 নম্বর ঘরে বসে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি পড়বে এবং 8, 9, 10, দশম ঘরে শনিদেবের দৃষ্টি পড়বে। তাহলে শনিদেবের এখানে 3টে দৃষ্টি, তৃতীয়, সপ্তম, দশম। লিখতে থাকুন। এরপরে হচ্ছে বৃহস্পতির তিন দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। তাহলে যে ঘরে বৃহস্পতি, ধরুন 1 নম্বর ঘরে যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে 1 নম্বর ঘরে বসে 1, 2, 3, 4, 5 যেখানে লেখা আছে পঞ্চম দৃষ্টিটা সেখানে পড়বে। 7 যেখানে লেখা আছে সপ্তম দৃষ্টিটা
পড়বে বৃহস্পতির, আর যেখানে 9 লেখা আছে সেখানে নবম দৃষ্টি পড়বে। ঠিক আছে, তাহলে বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম এই 3টে দৃষ্টি আছে। মঙ্গলের 4, 7, 8, অর্থাৎ ধরুন 1 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, 1, 2, 3, 4, যেখানে 4 লেখা আছে সেখানে হচ্ছে মঙ্গলের প্রথম দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়বে। তারপরে 7 নম্বর ঘরে যেখানে 7 লেখা আছে মঙ্গলের দ্বিতীয় দৃষ্টি পড়বে। তারপরে যেখানে 8 লেখা আছে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। তাহলে মঙ্গলের 4, 7, 8 এই 3টে দৃষ্টি পড়ে। এরপরে রাহু এবং কেতু এই দুটো গ্রহেরই 5, 7, 9 এই 3টে দৃষ্টি। অর্থাৎ যেখানে রাহু বসে আছে, যদি 1 নম্বর ঘরে রাহু বসে থাকে, 1 থেকে পঞ্চম ঘরে যেখানে 5 লেখা আছে তাহলে প্রথম দৃষ্টি সেই ঘরে পড়বে। তারপরে সপ্তম ঘরে দৃষ্টি পড়বে, তারপরে নবম ঘরে দৃষ্টি পড়বে। কেতুরও যেখানে বসে আছে সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি পড়বে, সপ্তম ঘরে দৃষ্টি পড়বে, নবম ঘরে দৃষ্টি পড়বে। ঠিক আছে, আর একটা কথা বলি, আরও 4টি গ্রহ আছে, যেমন চন্দ্র, শুক্র, বুধ আর সূর্য। এই 4টি গ্রহের মাত্র একটা দৃষ্টি হয়। চন্দ্র যেখানে বসে থাকবে সেখান থেকে সপ্তম ঘরে দৃষ্টি দেবে, শুক্র যেখানে বসে থাকবে সেখান থেকে সপ্তম ঘরেই একমাত্র দৃষ্টি দেবে, বুধ যেখানে বসে থাকবে সেখান থেকে সপ্তম ঘরেই একমাত্র দৃষ্টি পড়বে, আর সূর্য যেখানে বসে থাকবে সেখান থেকে সপ্তম ঘরেই একমাত্র দৃষ্টি পড়বে। তাহলে শনিদেবের 3, 7, 10, বৃহস্পতির 5, 7, 9, মঙ্গলের 4, 7, 8, রাহু আর কেতুর হচ্ছে 5, 7, 9, চন্দ্র, শুক্র, বুধ ও সূর্য হচ্ছে শুধুমাত্র সপ্তম দৃষ্টি। এই হচ্ছে গ্রহের দৃষ্টি, অ্যাসপেক্টস, রিফ্লেকশন অফ প্ল্যানেট। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেকশন অফ প্ল্যানেট। এইবারে একটা কথা, আপনারা একটা কাজ করুন, খাতাতে দুটো ঘর করুন। প্রথম ঘরটায় লিখুন জিপি অর্থাৎ গুড প্ল্যানেট, আর দ্বিতীয় ঘরটায় লিখুন বিপি অর্থাৎ ব্যাড প্ল্যানেট। প্রথম ঘরে যেখানে জিপি লিখেছেন সেখানে 4টে গ্রহের নাম দিন: সূর্য, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি। তাহলে গুড প্ল্যানেটের আন্ডারে সান, মার্স, মুন, জুপিটার। সান হচ্ছে আত্মকারক গ্রহ, ওনাকে ব্রহ্মদেবও বলা হয়। মার্স হচ্ছে ফিজিক্যাল বডি আমাদের, মুন হচ্ছে আমাদের মন ও মস্তিষ্কের কারক, আর জুপিটার হচ্ছে জ্ঞান। ঠিক আছে, তাহলে গুড প্ল্যানেটের আন্ডারে সান, মার্স, মুন, জুপিটার, সূর্য, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি 4টে গ্রহ থাকে। এবারে ব্যাড প্ল্যানেট বিপির আন্ডারে লিখুন ভেনাস, শুক্র, স্যাটার্ন, শনি, রাহু, কেতু। এই 4টে গ্রহ হচ্ছে ব্যাড প্ল্যানেট, কারণ শুক্র কি করে, সমগ্র ক্লেশ উৎপাদন করে, ক্লেশকারক গ্রহ শুক্র। স্যাটার্ন, শনি হচ্ছে দুঃখ, মেন্টাল স্ট্রেস, কনফিডেন্স নেমে যাওয়া, লেস কনফিডেন্স হচ্ছে শনি। আর রাহু কেতু হচ্ছে যেমন নেশা, অ্যালকোহল, গ্যাম্বলিং রাহু, আর কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ, আবার ইউরোলজিক্যাল প্রবলেমও কেতু তৈরি করে। তাহলে সূর্য আত্মকারক গ্রহ, মার্স মানে মঙ্গল আমাদের ফিজিক্যাল বডি, চন্দ্র হচ্ছে মন ও মস্তিষ্কের কারক, জুপিটার হচ্ছে জ্ঞানের কারক, আবার ব্যাড প্ল্যানেটের আন্ডারে ভেনাস, সেটা সমগ্র ক্লেশ কারক অর্থাৎ দুঃখ দান করে। স্যাটার্ন, শনি, দুঃখ, মেন্টাল স্ট্রেস, কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস লেভেলকে স্তরকে নামিয়ে আনা। রাহু হচ্ছে নেশা, অ্যালকোহল, গ্যাম্বলিং, আর কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ, ইউরোলজিক্যাল প্রবলেম কেতু তৈরি করে।
এটা হচ্ছে 8টা গ্রহ। তাহলে গুড প্ল্যানেট এবং ব্যাড প্ল্যানেটের আন্ডারে এই 4 4 8টা গ্রহ পড়ল। এইবারে তার তলায় একটা জায়গায় মাঝে লিখুন, মাঝখানে একটা লাইন টানুন, লাইনের নিচে লিখুন মার্কারি অর্থাৎ বুধ। এবার আমাদের আলোচ্য বিষয়, এই যে বুধ গ্রহটা আছে এ কী করে, যত ভালো গ্রহ আছে এবং যত খারাপ গ্রহ আছে প্রত্যেকের সাথে একটা ব্যালেন্স করে, একটা সামঞ্জস্য নির্মাণ করে বুধ। ঠিক আছে, যেমন বুধ সানের সাথে বন্ধুত্ব আছে, মার্সের সাথে বন্ধুত্ব নেই, মুনের সাথে বন্ধুত্ব নেই। খুব ভালো করে জেনে রাখুন, গুড প্ল্যানেটের আন্ডারে বুধ অর্থাৎ মার্কারি একমাত্র সানের সাথে অর্থাৎ সূর্যের সাথে বন্ধুত্ব আছে, মঙ্গলের সাথে শত্রু, চন্দ্রের সাথে শত্রু। আবার জুপিটার অর্থাৎ বৃহস্পতির অতি মিত্র গ্রহ হচ্ছে, অতি মিত্র না, হচ্ছে সমগ্রহ অর্থাৎ নিউট্রাল প্ল্যানেট হচ্ছে জুপিটার। আর বুধ হচ্ছে একটা নিউট্রাল প্ল্যানেট, অর্থাৎ বুধের রাশিতে বৃহস্পতি এবং বৃহস্পতির রাশিতে বুধ। বৃহস্পতির লগ্নকুণ্ডলিতে বুধের অবস্থান, বুধের লগ্নকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান অ্যাজ পার প্লেসমেন্ট অনুযায়ী একটা নিউট্রাল প্ল্যানেট হিসাবে গণ্য হয়। ঠিক আছে, সমগ্রহ অর্থাৎ সমগ্রহ কাকে বলে না, সমগ্রহ তাই যে হয়তো একটা কি ভালো দুটো ডিপার্টমেন্ট পেয়েছে, হ্যাঁ, কিন্তু লগ্নের অ্যান্টি, এই রকম গ্রহকে আমরা বলবো সমগ্রহ। তাহলে বুধ আর জুপিটার অর্থাৎ বৃহস্পতির মধ্যে কিন্তু একটা নিউট্রাল অবস্থা, সমভাব আছে। ঠিক আছে, এবার দেখুন বুধের সাথে ভেনাস অর্থাৎ শুক্রের বন্ধুত্ব আছে, স্যাটার্ন অর্থাৎ শনির বন্ধুত্ব আছে, রাহুর বন্ধুত্ব আছে, কেতুর বন্ধুত্ব আছে। বুঝুন ঠেলা, চারটে ব্যাড প্ল্যানেট, চারটে ব্যাড প্ল্যানেটের সাথেই মার্কারি অর্থাৎ বুধের বন্ধুত্ব আছে। কিন্তু গুড প্ল্যানেট সান, মার্স, মুন, জুপিটারের মধ্যে সানের সাথে ভালো বন্ধুত্ব আছে, আর জুপিটারের সাথে নিউট্রাল অবস্থায় আছে, কিন্তু মার্স ও মুনের অতি শত্রু। তাহলে এটা ভালো করে লিখে নিন, বুধ হচ্ছে চন্দ্র মঙ্গলের অতি শত্রু গ্রহ। আর ক্রূর গ্রহ কাকে বলবো, সূর্য, মঙ্গল, ক্রূর গ্রহ। ঠিক আছে, ক্রূর গ্রহ যদি যোগকারক গ্রহ হয় সূর্য বা মঙ্গল, আর সে যদি বাণীস্থানে চলে আসে, তাহলে ধনস্থানে তার যদি ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে, তাহলে ধন এবং কুটুম্বের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে, কিন্তু বাণী উগ্র করে দেবে, কারণ এটা ক্রূর গ্রহ। কিন্তু সূর্য বা মঙ্গল কেউ পাপী গ্রহ নয়। অনেকে বলেন সূর্য মঙ্গল পাপী গ্রহ, সূর্য মঙ্গল কোনো অবস্থায় পাপী গ্রহ নয়। আর স্যাটার্ন, রাহু, কেতু, শনি, রাহু আর কেতু এরা ক্রূর গ্রহ, আবার পাপী গ্রহ। সূর্য মঙ্গল হচ্ছে পাপী গ্রহ নয়, ক্রূর গ্রহ। আর শনি, রাহু, কেতু হচ্ছে ক্রূর গ্রহ আবার পাপী গ্রহ। আর চন্দ্র, শুক্র, বুধ এরা হচ্ছে সৌম গ্রহ। ঠিক আছে, অর্থাৎ ক্রূর গ্রহও নয়, পাপী গ্রহও নয়, সৌম গ্রহ, সৌমতা আছে চন্দ্র, শুক্র, বুধ। তাহলে আজকে আমরা তাহলে কি শিখলাম? আজকে শিখলাম যে প্রত্যেকটা এই যে নবগ্রহ আছে, প্রত্যেকটা গ্রহের কোন কোন দৃষ্টি হয় এবং কোন কোন গ্রহ আমাদের ভালো গ্রহ, শুভ গ্রহ, কোন কোন গ্রহ আমাদের অশুভ গ্রহ, এবং শুভ এবং অশুভ গ্রহের মধ্যে বুধ অর্থাৎ মার্কারি কাদের মিত্রতা আছে, কাদের সাথে শত্রুতা আছে। শিখলাম বুধের সাথে চন্দ্রমঙ্গলের অতি শত্রুতা আছে, কোনটা ক্রূর গ্রহ, পাপী গ্রহ নয়, কোনটা ক্রূর এবং পাপী গ্রহ, আর কোনটা সৌম গ্রহ। এইটা আজকের আমরা লার্নিংয়ে জানতে পারলাম। ঠিক আছে,
পরের দিন আলোচনা শুরু করব প্রত্যেকটা লগ্ন ধরে ধরে, যে প্রত্যেক লগ্নে মারক গ্রহ আর কারক গ্রহ কোনগুলো এবং কেন মারক কেন কারক, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এটুকুই। আপনারা এগুলো ভালো করে পড়বেন, ভালো করে প্রতিদিন 15-20 মিনিট চোখ বোলালে আপনারা পেয়ে যাবেন। পরের দিন যখন আসবো তখন এর আগের পড়াটা আপনাদের যেন মুখস্থ থাকে, কারণ এইগুলো মাথায় না রাখলে ভালোভাবে অ্যানালিসিস করতে পারবেন না। আপনারা ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।